সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি যে কিনা সাহিত্যের সকল শাখায় তার ছোঁয়া রেখে গিয়েছে। গান, উপন্যাস, গল্প, ছোট গল্প, কবিতা, মানে এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাওয়া যাবে না। বাংলা সাহিত্য বলতে গেলে পারে এই রবি ঠাকুরের নাম সবার আগে আসবে। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম ছোট গল্প এক রাত্রি। তো এক রাত্রি গল্পের আমরা পুরোটা আলোচনা করব। তো শুরু করছি। গল্পের নায়কের নাম দেওয়া নেই, নায়িকা আছে। গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা। তো গল্পের নায়কের যেহেতু নাম দেওয়া নেই, আমরা তাকে গল্প কথক বলেই আপাতত সম্বোধন করব। পরবর্তীতে যদিও তাকে সেকেন্ড মাস্টার বলা হবে, কিন্তু আপাতত আমরা তাকে গল্প কথক বলেই গল্পটা কন্টিনিউ করছি। গল্প কথক আর সুরবালা হচ্ছে প্রতিবেশী যেহেতু, তো ওদের ভিতরে একটা ফ্রেন্ডশিপও ছিল। ছোটোকাল থেকে ওরা দুজন অনেক ক্লোজ ছিল, অনেক যেটা বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, এরকম বেস্ট ফ্রেন্ড ছিল। ছোটোকাল থেকে ওরা বউ খেলতো, নানা রকমের খেলা, খুনসুটি ইত্যাদিতে মজে থাকতো। তো গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে তার মনে হয় যে জীবনের একমাত্র সার্থকতা কলকাতায় গিয়ে পড়ালেখা করে কোর্টের নাজির অথবা হেড ক্লার্ক হওয়া। এটাই হয়তো বা জীবনের একমাত্র সার্থকতা। এটা হইতে না পারলে তার জীবনটাই বৃথা। তো এটাই সে মনে করা শুরু করে এবং তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যও এটাই হয়ে ওঠে। তো সে পড়ালেখার খাতিরে কলকাতায় চলে যায়। এক পর্যায়ে কলকাতায় গিয়ে পড়ালেখা করতে করতে কলকাতায় পড়ালেখার থেকে তার জীবনটা পড়ালেখাকে ছাপিয়ে চলে যায় রাজনীতির দিকে। সেই রাজনীতির ভিতরে ঢুকে পড়ে। রাজনীতি নিয়ে নানাভাবে দেশকে বাঁচানো, দেশকে রক্ষা করা, এটাই ছিল তার একমাত্র এখন আপাতত প্রধান লক্ষ্য, দেশকে নিয়ে। তো দেশকে নিয়ে চিন্তা করতে করতে এমন একটা পর্যায়ে আসে যেখানে তার বাবা বলে যে সুরবালার বাবা এবং তার বাবা দুইজন মিলে ফিক্সড করেছে যে সুরবালা এবং গল্প কথকের বিবাহের জন্য। কিন্তু গল্প কথকের আর সেই সময় আছে নাকি যে এখন দেশকে ছেড়ে নিজের লাইফ নিয়ে ভাববে? এইসব ইম্পসিবল ভাই, এসব করা যাবে না। তো গল্প কথক আর কি ওইসবে মাথা ঘামায় না, বলে যে আমি ওইসব বিয়ে করবো না, আমি এখন দেশকে নিয়ে পড়ে আছি, দেশ বাঁচাবো ভাই। তো যাই হোক, সে দেশ বাঁচাইতে ব্যস্ত থাকে। তো এদিকে আমাদের সুরবালার বিয়ে হয়ে যায় রামলোচন বাবু নামের এক উকিলের সাথে। তার সাথে বিয়ে হয়ে গেলে পারে সে আছে তার মতন সুখী। এদিকে আমাদের দেশ রক্ষা করছেন যে গল্প কথক, তো তার বাবা মারা যায়। তো মারা গেলে পারে এখন তার দুইটা বোন আছে, তার মা আছে, তাদের দায়িত্ব তো নিতে হবে। তাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের গল্প কথক অবশেষে দেশের প্রতি মায়া ত্যাগ করে তার ফ্যামিলির প্রতি একটু মনোযোগী হয়। তার ফ্যামিলিকে যেহেতু তাকে দেখতে হবে, আর অর্থনৈতিক একটা ব্যাপারও তো আছে, শুধু দেখা না। তো অর্থনৈতিক ব্যাপারের জন্য সে রাজনৈতিক কর্মকাণ্ড ছেড়ে দিয়ে একটা ভাঙা স্কুলে, সে নোয়াখালীতে আর কি চাকরি পায়। তো ভাঙা স্কুলে সেকেন্ড মাস্টার হিসেবে জয়েন করে। তো এরপর থেকে আমরা তাকে সেকেন্ড মাস্টার বলেই ডাকবো। তো সেকেন্ড মাস্টার মশাই জয়েন করেছে, তার জীবনটা এইভাবেই চলতে থাকে। তার ফ্যামিলি, ভাই, দুই বোন, আর এই স্কুল নিয়েই চলছে। তো সেকেন্ড মাস্টার এটা মনে হয় যে আমি হয়তো বা দেশের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু আমার স্টুডেন্টরা তো করতে পারে। তো সেই উদ্দেশ্যেই তিনি স্টুডেন্টের মাঝে দেশপ্রেমের উদ্বুদ্ধ করতে যাবে। তো এখানেও বিপত্তি, হেডমাস্টার এসে বারণ করে, কারণ এসব শেখালে তো পড়ালেখার বিপত্তি হবে। তো তাদেরকে অঙ্ক, ইংরেজি এগুলো পড়াইতে বাধ্য করে। তো যাই হোক, এভাবেই তার জীবন অতিবাহিত হচ্ছে। ভাঙা স্কুলেরই একটা কুঁড়ে ঘরে তার বসবাস, সে ওখানেই থাকে। তার জীবন বড্ড একঘেয়ে মতো মনে হয়, বাট তারপরও চলে যাচ্ছে জীবন। তাদের পাশেই উকিল রামলোচন বাবু, আর সেই ছোট্টবেলার সুরবালা, তাকে নিয়ে তাদের বৈবাহিক জীবন অতিবাহিত করছে। একদিন রামলোচন বাবুর বাসায় গল্প করতে যায় আমাদের সেকেন্ড মাস্টার। তো গল্প করতে করতে সে তার কানে এমন একটা আওয়াজ ভাসে যেখানে সে বুঝতে পারে যে ঘরের ভিতর থেকে শাড়ির আওয়াজ, চুড়ির আওয়াজ, এবং দুইটা চোখ উকি মেরে যেন তাকিয়ে তাকিয়ে দেখছে।
তো এটা দেখার পর তার ভিতরে অটোমেটিক একটা কেমন যেন হয় যে কে এরকম দেখছে, কে যেন দেখছে। তো গল্পের এখানে একটা কিছু লাইন আছে, লাইনটা যদি আমি বলি তাহলে এরকম দেখায় যে তৎক্ষণাৎ দুইখানি চোখ আমার মনে পড়িয়া গেল, বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলঢল দুখানি চোখ, বড় বড় চোখ, কালো কালো চোখের তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্থির স্নিগ্ধ দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টন টন করিয়া উঠিল। তো এই লাইন দ্বারা আমরা বুঝতে পারছি তার ভিতরের অনুভূতিটা ঠিক কেমন হচ্ছে। তো যাই হোক, এখান থেকে সে জানতে পারে যে তার সেই সুরবালা আজ লোচনবাবুর স্ত্রী। তো এটা দেখার পর তার দিন হয়তো বা যাচ্ছিল ভালোই, এতদিন মোটামুটি যাই হোক যেভাবেই যাচ্ছিল ভালোই যাচ্ছিল, কিন্তু এটা দেখার পর তার ভিতরে আর কিছুতেই সে শান্ত থাকতে পারে না। তার মনে সারা দিন উত্থাল পাথাল একটা ব্যাপার থাকে। সেই দুপুরের রোদে কিংবা সুপারি গাছ, নারকেল গাছের অর্থহীন মর্মর ধ্বনিতে সে সারাক্ষণ সুরবালাকে চোখের সামনে দেখতে পায়। তার মনে হয় যে আজ সুরবালাকে চোখের দেখাও পাপ, সে আজ তার কেউ নয়। অথচ যদি সে সামান্য একটু ইচ্ছা করতো তাহলে সে তার কী না হতে পারতো, তাই না? সে তো সুরবালাকে বিবাহ করতে না করে দিয়েছিল। যদি সে তাকে বিয়ে করতো তাহলে আজ সে তার ওয়াইফ হতো, তারা হয়তো বা একসাথে থাকতে পারতো, ইত্যাদি নানা রকমের কথা তার মনে আসে। তার মনে হয় যে যদি অল্প একটু ইচ্ছা প্রকাশ করতো তাহলে সুরবালা আজ তার কত কাছের হতো, কতই না আপন হতো। কিন্তু আজ সেটা অসম্ভব একটা ব্যাপার। আজ তাকে চোখে দেখাটাও পাপ। ছোটোবেলা থেকে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে সুরবালাকে তো সে তার নিজের দাসী, মানে নিজেকে প্রভু এবং সুরবালাকে তার দাসী মনে করত। সে একসাথে খেলাধুলা করতো, যে কারণে দুজন সমবয়সী ছিল, আর সুরবালা ওর সবগুলো কথা তো শুনতো, যার কারণে ওর মনে হতো যে ও তো ভাই আমার দাসী, ও তো আমার কথায় উঠবে বসবে, এটা মনে করতো। তো গল্পকথকের ভাষায় যদি আমি একটু বলতে চাই তাহলে এরকম হবে যে আমি কেবল জানিতাম সুরবালা আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য পিতৃগৃহে জন্মগ্রহণ করিয়াছে, এই জন্য সে আমার বিশেষ রূপ অবহেলার পাত্র। তো এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে সে সুরবালাকে অ্যাকচুয়ালি ছোটো থেকে কীভাবে দেখতো। তো এভাবেই চলছে তার জীবন, চলছে বলতে গেলে পরে ভুল হবে। সে একদম হতাশ হয়ে পড়েছে, সে একদম ভেঙে পড়েছে। ভাঙায় স্কুল যেরকম ভেঙে গিয়েছে ঠিক সেরকমভাবে সেও মন থেকে ভেঙে গিয়েছে। সে জীবনে না হতে পারলো বড় কিছু, না আদর্শের প্রচারক হইতে পারলো, সে কিছুই হইতে পারলো না। না তো তার কাছের সেই সুরবালা, সেই ছোট্ট বান্ধবী তাকে কাছে পেলো, মানে কোনো কিছু সে হতে পারলো না লাইফে। এরকম ভাবনা, নানা রকমের চিন্তায় সে দিন রাত জর্জরিত হয়ে আছে। তো যাই হোক, একটা রাত আসে, মানে সেই বিশেষ রাত, যে রাত্রের নামই আমাদের গল্পের নামটা করা হয়েছে। সেই রাতের আগমন ঘটে, যে রাতে আমাদের রামলোচনবাবু মকদ্দমার কাজে বাইরে কোথাও গিয়েছিলেন, বাসায় আসতে পারেনি। তো সেই রাতে দুর্যোগ শুরু হয়, এমন দুর্যোগ শুরু হয় যে উত্থাল পাথাল, একদম নদী থেকে পানি টানি উঠে পড়ছে, একদম ঝড়ে সব ভেঙে যাবে এরকম অবস্থা। তো এই অবস্থায় আমাদের গল্পকথক সেকেন্ড মাস্টার বাইরে বের হয়ে আসে। দুর্যোগের মধ্যেই সে আর ঘরে থাকতে পারে না। তো এমন অবস্থায় দেখা যায় যে আমাদের গল্পকথক, মানে সেকেন্ড মাস্টার, সেই ছোট্টবেলার সুরবালা, সেও বের হয়ে আসে। একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু করার থাকে না আর, কারণ সে তো পরের স্ত্রী, আর অন্যের ওয়াইফের দিকে এখন তাকানো পাপ। বাট তারপরেও তারা তাকিয়ে থাকে। এক বিশাল আশা আকাঙ্ক্ষা, দুজনের ভিতরে অনেক না বলা কথা, কিন্তু জাস্ট এখন তাকানো ছাড়া আর কোনো উপায় নাই। তো যাই হোক, সেকেন্ড মাস্টারের মনে হয় যে স্বামী সংসার নিয়ে সুরবালার সুখে থাকুক, সে তার মতো করে বাকি জীবনটা সুরবালার স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবে। একটি পরম তৃপ্তিতে তার মন আচ্ছন্ন হয়ে পড়ে সুরবালাকে দেখে। তো গল্পকথকের ভাষায় আমি একটু যদি বলি তাহলে এরকম হয় যে রাত্রি প্রায় শেষ হইয়া আসিল, ঝড় থামিয়া গেল, জল নামিয়া গেল, সুরবালা কোনো কথা না বলিয়া বাড়ি চলিয়া গেল। আমি এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি। তো এই ছিল আমাদের গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আবেগের বশে একটা সিদ্ধান্তের জন্য, একটা ভুলের জন্য আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলতে পারি সারা জীবনের জন্য। পরে হয়তো বা আফসোস করেও আমাদের আর কিছু করার থাকে না, কারণ
সেই সময় যে সময় সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল ওই সময় যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি না, তাহলে সারা জীবন আফসোস করতে হবে। এই গল্পটা আর কি, এটাই আর কি মোটামুটি আমাদের নির্দেশ করে। এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।